আসসালামু আলাইকুম সবাইকে। হৃদয়ের ঠিকানা গল্পের ৮ নাম্বার পার্ট। তো বেশি কথা না বলে চলুন গল্প শুরু করা যাক। ভুইয়া বাড়িটা ৩ তলা বিশিষ্ট। নিচতলায় এক পাশে গ্যারেজ আর অন্য পাশে ছোট বড় মিলিয়ে কক্ষ আছে, যেগুলোতে ব্যবসার কাজে আর্জেন্ট মিটিং করা হয়। অর্ধপরিচিত সকল মেহমান আপ্যায়নের ব্যবস্থা করা হয় নিচে। বাকি ২ তলা ডুপ্লেক্স সিস্টেম করা। দ্বিতীয় তলা ড্রয়িং, ডাইনিং, কিচেন এবং বড়দের রুম, গেস্ট রুম। তৃতীয় তলায় বাচ্চাদের রুম। ড্রয়িং রুম অনেক বেশিই বড়। তারপরে ডাইনিং রুম, মাঝখানে ২ ধরনের পর্দা টানানো, একটা নেটের পর্দা আরেকটা ভারী পর্দা। দরজা দিয়ে ঢুকলেই প্রথমে ড্রয়িং রুমে, তারপর ডাইনিং। উষা সবেমাত্র ড্রয়িং রুমে ঢুকলো। মাঝখানে পর্দাটা না থাকার জন্য প্রথমেই চোখ যায় নাবিল ভুঁইয়ার কুলে থাকা নাইলার দিকে। উষা ডানে বামে না তাকিয়ে আগে যায় বাবুর কাছে। চাচ্চুর কুল থেকে এক প্রকার খাবলে নিয়ে নেয় নিজের কুলে। আমার সন্টমন্ট এসেছে, আমার আম্মুটা, আমার পাখিটা, তুমি আমাদের বাসায় এসেছো। মারিয়া জামান উষার কাছে এসে বললেন, ইন্টারটা পাস কর, তোর জামাইকেও বলবো তোর কুলে এমন একটা প্রিন্সেস এনে দিতে। উষা একটু না অনেকটাই লজ্জা পেল। তার চাচি আম্মাকে বলতে ইচ্ছা করলো, তোমাদের ছেলে আনরোমান্টিক, সে আমাকে কোনোদিন মা ডাক শোনাবে না, কিন্তু বলল না। চেয়ারে বসে থাকা তুবার দিকে তাকিয়ে বলল, ভাবি আজকে চাঁদ কোন দিক দিয়ে উঠলো, একেবারে নতুন মেহমানকে নিয়ে আমাদের বাসায়। ভাবি আজকে আমি তোমাদের সাথে থাকবো। হ্যাঁ, আমি বাবুর সাথে থাকবো প্লিজ। সাগর সবেমাত্র ডাইনিং এ এক কোনায় থাকা বেসিন থেকে হাতটা ধুয়ে দাঁড়িয়েছিল। সেই সময় উষার আগমন। সাগর উষাকে দেখে হতভম্ব হয়ে যায়। কত পরিবর্তন হয়েছে মেয়েটার। সাগর যেন চোখ সরাতে পারছে না। এই মেয়েকে কে বলেছিল এতটা সুন্দর হতে। সাগর উষার দিকে তাকিয়ে আছে নির্বিশেষ। কোনায় পর্দা থাকার কারণে কেউ তার এই তাকানো দেখতে পেল না। আর সে সামনে না আগালেও উষা তাকে দেখবে না। সাগরের মনে হচ্ছে সে সত্যিই কোনো পরী দেখছে। বিদেশের মাটিতে তো এর থেকেও সুন্দরী রমণী সে দেখেছে। কই, তাদেরকে দেখতে তো এতটা স্নিগ্ধ, মোহনীয় আর পবিত্র লাগেনি। সাগর খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে লাগলো উষাকে। গায়ের রং আগের থেকে উজ্জ্বল হয়েছে। উচ্চতায় বাড়ির সব মেয়েদের ছাড়িয়েছে। একদম স্ট্রেট কুচকুচে কালো চুলগুলো কোমর পর্যন্ত ছাড়িয়েছে। শুধু ঘাড়ের উপরে একটা ক্রাঞ্চি বেঁধে রেখেছে। পরনে তার ডার্ক রেড কালারের একটা লং শার্ট, হাঁটুর ১ ইঞ্চি নিচ পর্যন্ত লম্বা, কালো লেডিস প্যান্ট, গলার ২ পাশ দিয়ে কালো ওড়না ঝোলানো, পায়ে কালো স্নিকার্স, এক কানে হোয়াইট ব্লুটুথ, মিডিয়াম সাইজের পাথরের টপ ইয়াররিং যেটা একদম চকচক করছে। ডায়মন্ডের কিনা সেটা সাগর গেস করতে পারলো না। এক হাতে ঘড়ি, মুখে কোনো কৃত্রিমত্তা নেই। দেখতে কেমন কিউট বাচ্চা লাগছে। তার কুলে আবার আরো একটা বাচ্চা। উষা তার মাকে হার মানিয়েছে। বাঙালি নারী হয়েও একজন রাশিয়ান সুন্দরীকে হার মানিয়ে দিল। হার মানবেই না কেন? রাশিয়ান রমণীর গর্ভের অংশ তো। বাঙালি হলেও কোথাও না কোথাও তাকে পুরাই বিদেশির মতো লাগে। সাগর চোখ সরাতে পারছে না। এত ফর্সা শরীরে গাঢ় লাল রংটা একদম খাপে খাপে মিলে গেছে। কেমন পিটপিট করে তাকাচ্ছে বাবুটার দিকে। বারবার কেমন করে চুমু খাচ্ছে। নেহাল সাগরের কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল, আমার বোনটাকে তো চোখ দিয়ে গিলে খাচ্ছিস। সাগর আনমনে উষার দিকে তাকিয়ে প্রত্যুত্তর করলো, নেহাল নিঃশব্দে হাসলো। দেখতে থাকলো তার প্রাণপ্রিয় বন্ধুর তৃষ্ণার্ত চাহনি। উষার কুলে নাইলাকে দেখে মাহিত এক প্রকার চিৎকার করে বলে ওঠে, নালু উষার তুলে তেন। উষা উষা উষা, আমি উষার তুলে উঠব বলেই কান্না শুরু করে দিয়েছে। মাহিদের কান্নার শব্দে সাগরের ঘুর কাটে। পাশে ফিরে দেখে নেহাল মিটিমিটি হাসছে। রুকুজকে বলল, হাসছিস কেন? শামিন বলল, উষা আমার মেয়েটাকে আমার কুলে দিয়ে দাও। তোমার ছেলে যে হিংসুটে, আমার মেয়েকে দেখলে মারতে চলে আসবে। তার মামুনের কুলে ওঠার অপরাধে। কই, শামিন কুলে নিলে তো মাহিত এমন করে না, উষা কুলে নিলে এমন করে কেন? পাশ থেকে নাবিল ভুইয়া বললেন, বুঝিস না, উষাকে তো তার বেশি পছন্দ। উষা মাহিতকে কুলে নিয়ে পিছন ফিরে, উদ্দেশ্য সোফাতে বসা, কাঁদবে একটা সাদাফের কাছে। আমি নাইলাকে কুলে নিলে আমার বাবাটার কি কষ্ট হয়। কথাটা বলে মাহিদের গালে একটা চুমু দিয়ে তাকায় এক কোনায় দাঁড়ানো নেহাল ভাইয়ার দিকে। কিন্তু তার থেকেও বেশি অবাক হয় তার পাশে দাঁড়ানো মানুষটাকে দেখে। উষা আঁতকে ওঠে, কে এটা? সাগর ভাই। তার পাটা যেন মাটিতে আটকে আছে। এ কাকে দেখছে সে চোখের সামনে? এক পা নড়ার শক্তিটাও যেন নেই শরীরে। উষা হতবম্বের মতো তাকিয়ে আছে সাদা শার্ট আর কালো 3/4 পরিহিত মানুষটার দিকে। চুলগুলো ভেজা থাকার দরুন কপালে পড়ে আছে বড় বড় চোখ দুটি। তাকিয়ে তারই দিকে, 2 হাত বুকে ভাঁজ করা। তার চোখে মুখেও বিস্ময়ের ছাপটা উষার নজর এড়ায়নি। উষার ডানে বামে এলোমেলো দৃষ্টি নিক্ষেপ করলো। তারপর আবারও তাকালো সামনে দাঁড়ানো মানুষটার দিকে। না, এটা তো ভ্রম না। তড়িৎ বেগে আঙুল দিয়ে চোখ ঘষলো। ফের তাকালো না সামনে মানুষটার দিকে। না, এটা তো সত্যি মনে হচ্ছে সাগর ভাই। উষার গলা শুকিয়ে গেছে, পানি খাওয়া উচিত। ইচ্ছা করছে মানুষটার বুকে ঝাঁপিয়ে পড়তে। মৃগী রুগীর মতো ছটফট করছে সে। মনে মনে বার কয়েক বলল, সাগর ভাই কেন এসেছে? বাড়ির সবাই কি জানতো সাগর ভাই আসবে? তাই এত আয়োজন ছিল, আমাকেই জানায়নি। কিন্তু কেন জানায়নি? অন্তত আমি এই লোকটার সামনে পড়তাম না। সেদিন খাবার টেবিলে সাগর ভাই কল করে বলেছিল আমার 18 বছর হলে আসবে দেশে। তাহলে এত আগে কেন? ডিভোর্স দিতে এসেছে?
বেশ, এতক্ষণ মানুষটাকে দেখে মন শীতল হয়ে গেল, আনন্দে মন নেচে উঠলেও এখন মনটা বিতৃষ্ণায় ভরে গেল। চোখ নামিয়ে নিল। এভাবে নির্লজ্জের মতো সে লোকটার দিকে তাকিয়ে থাকতে পারে না। নাহিদ ভুঁইয়া সাগরের পাশে এসে দাঁড়ালেন, তারপর বললেন, বাবু, সবার সাথেই তো নিজ থেকে কথা বলেছ, খোঁজ নিয়েছ, আমার মেয়েটার সাথে কথা বলবে না? সাগর তাকালো চাচ্চুর দিকে। আসলেই তার উচিত উষার সাথে নর্মাল বিহেভ করা। ওর সাথে সম্পর্কটা যত স্বাভাবিক হবে সে তত সহজে তার উদ্দেশ্য পূরণ করতে পারবে। এবারের কারোর মায়ায় পড়তে চায় না সে পর্দার আড়াল থেকে বেরিয়ে এলো, সামনে অগ্রসর হয়ে দাঁড়ালো ঠিক উষার মুখোমুখি হয়ে। কারো অস্তিত্ব টের পেয়ে উষা তাকালো সম্মুখে। অনাকাঙ্ক্ষিতভাবে কাঙ্ক্ষিত মানুষটাকে এমন করে হঠাৎ দেখতে পাবে ভাবেনি সে। কেমন হ্যান্ডসাম হয়ে গেছে মানুষটা, দেখেই বোঝা যাচ্ছে রোজ রোজ জিম করে বানিয়েছে এই শরীরটা। সাগরের চোখে চোখ রাখলো সে, চোখের ভাষা সে বুঝতে পারলো না। সাগরের চাহনি তার কাছে বড্ড শান্ত মনে হলো, কিন্তু উষা নিজে ঠিক নেই। তার মন, মস্তিষ্ক এবং চোখ সমুদ্রের ঢেউয়ের মতো অশান্ত হয়ে গেছে। এই মানুষটার সামনে সে আর দাঁড়িয়ে থাকতে পারবে না। উষা আর তাকিয়ে থাকতে পারলো না, এই চোখে তার ধ্বংস নিশ্চিত। আর সাগর বাদামি চোখের অতলে হারিয়ে যেত যদি না এই দৃষ্টি নত হতো। খুব স্বাভাবিক এবং ভাবলেশীন ভাবে জিজ্ঞাসা করলো, কেমন আছিস? উষা শুনলো না, তার মস্তিষ্ক সচল না। সে বর্তমানে সাগরের সামনে দাঁড়িয়ে থাকলেও নিজের মধ্যে নেই। মাহিত শব্দ করতেই ঘুর কাটে উষার। মামুনি বায়ো না, মামা তোমাকে বয়েছে। সাগর সূক্ষ্ম নেত্রে তাকিয়ে উষার অস্থিরতা লক্ষ্য করলো। বুঝতে পারলো মেয়েটার অস্থিরতার কারণ সে নিজেই। উষা মাথা তুলে তাকালো একবার, বাম সিঁড়ির দিকে পা বাড়ালো। সাগর আবারও বলল, কিরে, কিছু জিজ্ঞাসা করেছি, কেমন আছিস? পিছন থেকে স্বামীনার তুবা বলল, উষা বউ, তোকে বাবু কি বলেছে, উত্তর করছিস না কেন? আরেকজন বলল, উষা, সাগর ভাই তোকে কিছু বলল, শুনতে পাসনি? উষা তাকালো পিছনে সাগরের দিকে, চোখে চোখ রেখেই বলল, আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? সাগর অবাক হলো। উষার মুখে আপনি সম্বোধনটা সে একদিনই শুনেছিল, সেদিন তার গালে চুমু খেয়েছিল উষা। কই, তারপরে তো কখনো আপনি বলেনি, তাহলে এখন কেন বলছে? তারপর বলল, আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। উষা আর চোখে একবার সাগরকে দেখে উদ্দেশ্য করে বলল, আমি খুব টায়ার্ড, রেস্ট নিতে চাই, আমাকে কেউ ডিস্টার্ব করো না প্লিজ। খাওয়ার সময় ডাক দিয়ে চলে আসবো। আর সাদা, ব্যাগটা রুমে দিয়ে আসিস। বলে হনহনিয়ে চলে গেল উপরে। আলিফ, আরাফ, রাফিদ এবং সিজান ভুইয়া মনে মনে খুশি হলেও প্রকাশ করেনি। সাগর তাকিয়ে দেখলো উষার প্রস্থান। সে খুব বুঝতে পেরেছে উষা তাকে ইগনোর করছে। আর এদিকে রাত 10টা, সকলে খাবার টেবিলে জড়ো হয়েছে। উষা তড়িঘড়ি করে প্রথমে সব ছেলে মেয়েদের সাথে বসে গিয়েছে। সে চাচ্ছে না সাগরের সামনে পড়তে। উষা সবেমাত্র কিচেন থেকে প্লেট বের করে ভাত তরকারি নিয়ে এসেছে, চেয়ারে বসবে। চেয়ার টেনে বসার প্রস্তুতি নিতেই দেখে তার সরাসরি চেয়ারে সাগর বসে আছে। উষা কি করবে বুঝতে পারলো না। তারপর বলল, কি হলো উষা, বসছো না কেন? তোমার খাওয়া শেষ হলে নাইলাকে তোমার কাছে দিয়ে আমি খেতে বসবো, দ্রুত বসো। মাহিত এসে উষার কাপড় টানা শুরু করে বলল, মামনি, আমি তোমার সাথে তাবো। উষা আর দেরি করলো না, টেবিল থেকে নিজের প্লেটটা হাতে নিয়ে হাঁটা দিল নিজের রুমের দিকে। এখানে সে খাবে না, নিজের রুমেই খাবার খাবে। পিছন থেকে আরিশা বলল, কিরে, খাবি না? খাবার খাবি না? কই যাচ্ছিস? উষা বলল, আমার রুমেই খাবো আপু, তোমরা খাও। লিপি বেগম বুঝলেন মেয়ের অস্থিরতা, কিন্তু বলল না কিছু। তাকালেন ছেলের দিকে। সাগর আহাম্মক বনে গেল। সে খুব লক্ষ্য করেছে উষা এখানেই খেতে বসেছিল, তাকে দেখেই উঠে গেছে। উষার খাওয়ার দিকে তাকিয়ে বলল, আগে তো সারাক্ষণ আমার পিছে পিছে ঘুরতো, এখন কিসের এত ফর্মালিটি? চারিদিকে ফজরের আজানের ধ্বনি শোনা যাচ্ছে। উষা আড়মোড়া ভেঙে উঠে বসলো, দুই হাতে মাথা চেপে ধরে মাথা নিচু করে রেখেছে। সারা রাত ঘুম হয়নি, শেষ রাতের দিকে চোখ লেগেছে। ঠিক সেই সময় ঘরে প্রবেশ করলো নাহিদ ভুইয়া। নাহিদ ভুইয়া বলল, রাতে ঘুম হয়েছে? উষা বলল, আলহামদুলিল্লাহ হয়েছে। তোমার ঘুম হয়েছে? প্রেশার কমেছে তোমার? নাহিদ ভুইয়া বলল, হ্যাঁ কমেছে, যাও সবাইকে ডেকে তুলো। আর হ্যাঁ, সাগরকেও ডেকে তুলবে। উষা বলল, আমি পারবো না বাবা, বড় আব্বু নয়তো ভাইয়াদের থেকে কেউ ডেকে দিবে। নাহিদ ভুইয়া চোখ রাঙালেন মেয়েকে, তারপর বললেন, তোমাকে যেহেতু বলেছি তুমিই ডেকে তুলবে। বলেই হনহন করে বেরিয়ে গেলেন রুম থেকে। উষা বাবার এমন আচরণে হতাশ। সে তো চাচ্ছে না সাগরের সামনে পড়তে। সাগর ভাই তো আমাকে ডিভোর্স দিতে দেশে এসেছে, মানুষটা তো হার্টলেস। আর এদিকে উষা বলল, ওহ মা, আজকে দেখি তোমরা আগে উঠে পড়েছ। উষার বড় আম্মা বলল, হ্যাঁ, তোর আব্বুও গেল অজু করতে, আয় আমার পাশে বস। উষাও ভদ্রমেয়ের মতো শাশুড়ি মায়ের পাশে বসলো। তারপর বলল, সবাইকে ডেকেছিস? সবাই উঠেছেন? উষা বলল, হ্যাঁ সবাই উঠেছে, শুধু তোমরা। আর কিছুক্ষণ চুপ থেকে মাথা নিচু করে বলল, সাগর ভাইও বাকি আছেন। বড় আম্মা বলল, সাগরকে ডেকে তুলবি না? উষা চোখ তুলে চাইলো বড় আম্মুর দিকে। মনে মনে ভাবলো, আমাকে কেন বলির পাঠা বানাচ্ছ তোমরা? লোকটা তো নির্দয়, আমি তো ওনার সামনে যেতে চাই না। বড় আম্মু বলল, কি হলো, চুপ কেন? বাবুকে ডেকে দে। কথাটা বলে কিছুক্ষণ চুপ থেকে খুব নরম এবং আদর মাখানো কণ্ঠে ডেকে উঠল, উষা। উষা তাকালো বড় আম্মুর দিকে, প্রত্যুত্তরে বলল, হুম।
একটা কথা বলি শুন, আমি জানি তোকে বড় আব্বু, তোর বড় চাচু সামিনারা সবাই মিলে শিখিয়েছে সাগরকে ইগনোর করতে, ওকে পাত্তা না দেওয়ার মতো ভাব নিতে, কিন্তু একটা কথা কি জানিস তো? উষা তাকিয়েই ছিল, খুব মনোযোগ দিয়ে শুনছে বড় আম্মুর কথাগুলো। তারপর বলল, থামলে কেন, বলো। বড় আম্মু বলল, জানিস তো আমার ছেলেটার এই সম্পর্কটা নিয়ে একটাই সমস্যা, সেটা হলো বিশ্বাস আর ধোঁকা খাওয়ার ভয়। সাগরের বিশ্বাস অর্জন করাটা স্ত্রী হিসেবে তোর দায়িত্ব। ভালোবাসার মানুষের কাছে নিজেকে এই খোলা আকাশের মতো উন্মুক্ত করে দিতে হয়। তুই যে সাগরকে কতটুকু ভালোবাসিস সেটা তাকে উপলব্ধি করাতে হবে। ভালোবাসি শব্দটা মুখ ফুটে বলার দরকার হয় না। তোর চোখ সাগরের প্রতি তোর দায়িত্ব, আর তোর আচরণে সাগরের প্রতি তোর ভালোবাসা প্রকাশ করে দেবে। হ্যাঁ, এটা ঠিক, নিজের আত্মসম্মান বিসর্জন দেওয়া যাবে না। এখন তুই যদি সাগরের প্রতিটা কথাই ইগনোর করিস, তাহলে সে তো ভাববে যে তুই এই সম্পর্কটা মানিস না বা টিকিয়ে রাখতে চাস না। তার মধ্যে এমন ভাবনা কাজ করলেই তো সে চাইবে জলদি তোকে মুক্তি দিতে। সবটুকু কথা মনোযোগ দিয়ে শুনলেও শেষের কথাটা উষার কলিজায় ধক করে উঠল। আহত দৃষ্টিতে তাকালো বড় আম্মুর দিকে। উষা বলল, তাহলে কি করব আমি, বলো। লিপি বেগম মুচকি হাসলেন, মেয়ের মাথায় চুমু দিয়ে বললেন, আমি জানি আমার মেয়ে অনেক সাহসী আর বুদ্ধিমতী। যা করবে তা অন্যর কথা শুনে নয়, বরং নিজের বুদ্ধি খাটিয়ে করবে। নিজের ভালোবাসাকে আগলে রাখতে চাইলে তোর যা করা উচিত তাই কর। শুধু মনে রাখিস, তোর পাশে তোর পুরো পরিবার আছে, আর কে না থাকলেও তোর এই মা আছে। উষার চোখ দিয়ে গড়িয়ে পড়লো কয়েক ফোঁটা জল, জড়িয়ে ধরলো নিজের বড় আম্মুকে। এই মানুষগুলো তাকে এত ভালোবাসে কেন? সাগর বলল, হয়েছে, গিয়ে নামাজ পড়। আর সাগর উঠে গেছে, ও নিজেই আমাদের ডেকে তুলেছে। সময়ের তারতম্যের জন্য ঘুম হয়নি তার। আর এদিকে সকাল 6টা, বাড়ির সকলে আজকে ঘুমে। আগের দিনের রান্না বান্না আছে বলে সবাই অনেক রাত করে ঘুমিয়েছে। উষার চোখে মুখে ঘুম নেই। প্রি টেস্ট শুরু হওয়ার পর থেকে আর শরীর চর্চা করা হয় না তার। উষার সুবিধার জন্য আরাফার রাফিদ মিলে ছাদের একপাশে ছোট্ট একটা জিমের ব্যবস্থা করেছে। ইট দিয়ে বাধাই করা দেয়াল, শুধু ঢুকার দরজা সহ বাকিটা বাকিটা কাচের। সেটাতে আবার ফুলের গাছের প্রিন্টের পর্দাও টানানো, যেগুলো তার ভাইজানেরা কাস্টমাইজ করে বানিয়েছে তার জন্য। উষার শরীর চর্চা পোশাক পরে চলে গেল ছাদে। মূলত সকালে তার কোনো ভাইয়েরা এখানে আসে না, কারণ সকালে উষা এবং বিকেলে বা সন্ধ্যায় বা রাতে ছেলেরা আসে। সেখানে মোটামুটি ট্রেডমিল থেকে শুরু করে ছোটখাটো কয়েকটা জিনিস আছে যা উষা ব্যবহার করতে পারে। উষা কানে ব্লুটুথ দিয়ে এক্সারসাইজ করছে প্রায় 20 মিনিট হবে। সাগর ছাদের এক কোণায় থাকা বসার জায়গাটাতে একাই বসেছিল। অবশেষে সে বুড় হয়ে গেছে, এবার আর বসে থাকতে পারলো না। চোখ মুখ অন্ধকার করে পা বাড়ায় নিজের ঘরের দিকে। এক পাশ থেকে হেঁটে এসে এবার দাঁড়িয়েছে ছাদের মধ্যখানে। শরীরটা মেজমেজ করছে, একবার ভাবলো একটু এক্সারসাইজ করে নেওয়া যায়। হাঁটা দিল সেদিকে। ঘরের সামনে এসে দাঁড়াতেই দেখতে পেল রুমে বাতি জ্বলছে। এত সকালে এখানে আবার কে এলো? সবাই তো ঘুমে। নিজের মনে মনে কথাটা বলল সাগর। দেরি না করে পা রাখে রুমে। উষা তখন ট্রেডমিলে ছিল, স্পিড খুব বেশি না। সাগর উল্টো দিকে ছিল বলে উষা সাগরকে দেখতে পেল না, আর সাগর দেখলো শুধু উষার পিছনের পার্ট। তবুও তার চিনতে অসুবিধা হলো না যে এটা উষা। সাগর আরেকটু এগিয়ে গেল, দাঁড়ালো উষার ঠিক পিছনে। ভলিউম ফুল থাকায় সাগর নিজেও শুনতে পেল উষার গানটা। উষা হেডফোনে আই জাস্ট ওয়ান্না বি ইউর গানটা শুনছিল। সাগর ভ্রুকুচকে উষাকে কতক্ষণ পর্যবেক্ষণ করে, তারপর 4-5 বার খুব জোর নিয়ে ডাক দেয় উষাকে, কিন্তু উষা শুনতে পেল না। এবার সাগর বিরক্ত হয়ে পাশের ছোট্ট টেবিলের উপর থাকা ফোনটা হাতে নেয়। গান বন্ধ করে দিবে সে, কিন্তু পাওয়ার বাটনে ক্লিক করতে লক স্ক্রিনে ভেসে উঠলো একটা হাস্যজ্জ্বল রূপবতী মহিলার ছবি। রমণীর পরনে টকটকে লাল জামদানি শাড়ি, উন্মুক্ত হয়েছে ফর্সা আর পেটটা। সাগর খুব সূক্ষ্ম দৃষ্টিতে ছবিটা দেখতে লাগলো। সে নিজেই বিমোহিত হয়ে গেছে উষার এমন রূপে। শাড়িতে নারী, আর শাড়ি তো বাঙালি মেয়েদের অন্যরকম পছন্দের একটা জিনিস। বাঙালি নারীদের আবেগ হলো শাড়ি। সাগর জানে শাড়ি উষার কতটা পছন্দ, উষার আবেগ। তো ধন্যবাদ সবাইকে, এই পার্টটি এই পর্যন্তই। পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে। সবাই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়েন, আর ভিডিওতে অবশ্যই লাইক দিয়েন। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।